এই অফিস শেষ করে আর বাড়ি না ফিরে মোড়ের চায়ের দোকানে অপেক্ষা করতে লাগলাম বিভূতির। গন্তব্য মটলেন, তারানাথ জ্যোতির্বিনোদের কর্মস্থল। বেশি দেরি করতে হলো না আমায়। এরই মধ্যে পাঁচুদায়ের চায়ের দোকানে এসে উপস্থিত হলো বিভূতি। মুখে একগাদা ক্লান্তির ছাপ যেন সুস্পষ্ট। আমি হাঁক ছেড়ে বললাম, এই বিভূতি, আমি এখানে। তা কি ব্যাপার? মুখটা এমন গোমড়া মুখো করে রেখেছো যে বড়? আর বলো না, অফিসে যা কাজের চাপ, তাতে প্রাণটা যায় যায় অবস্থা। তা তোমার কি খবর? এখানে বসে আছো, বাড়ি যাবে না? আর বাড়ি, তোমার অপেক্ষাতেই ছিলাম বুঝলে। পরন্ত বিকেল, মেঘাচ্ছন্ন আকাশ। তা যাবে নাকি ঠাকুরমশাইয়ের বাড়ি? তা মন্দ বলনি, চলো একবার ঢু মেরেই আসি ঠাকুরমশাইয়ের বাড়ি। তাতে এই একঘেয়ে জীবন যদি একটু প্রাণ ফিরে পায়। তা যা বলেছ। আমি তাহলে বরং হারু ময়রার দোকান থেকে কিছু তেলে ভাজা নিয়ে নিই। বৃষ্টির দিনে তেলে ভাজা ছাড়া গল্পের আসরটা ঠিক জমে না, কি বলো? আচ্ছা, আমি তাহলে ততক্ষণে পাসিংশটা কিনে নিই। ওটা ছাড়া তো আবার ঠাকুরমশাইয়ের গল্পটা ঠিকঠাক বলে উঠতে পারবে না, কি বলো? এরপর দু বন্ধুতে মিলে মটলেনের উদ্দেশ্যে রওনা দিলাম। নাও নাও, একটু তাড়াতাড়ি হাঁটো তো দেখি, তা না হলে যে বৃষ্টিতে ভিজতে হবে। সন্ধ্যা হতে না হতেই আমরা এসে উপস্থিত হলাম ঠাকুরমশাইয়ের বাড়ি। দরজার কড়া নাড়তেই কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল চারি। আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। বাবা বলছিলেন আজ আপনারা আসবেন। আমরা ভিতরে প্রবেশ করতেই দেখি ঠাকুরমশাই জানালার দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। আমাদের ঘরে ঢুকতেই আমাদের দেখে বললেন, আরে আরে বিভূতি, কিশোরী, এসো এসো। আমি জানতাম আজ তোমরা আসবে, বসো বসো। আমরা যে আসবো সেটা আপনি জানতেন? জানতাম বই কি, তোমরা আসবে বলেই তো বৃষ্টিটাকে একটু পিছিয়ে দিলাম, যাতে তোমরা পাছে ভিজে না যাও। বলেন কি, সেটাও কি সম্ভব? সম্ভব সম্ভব, আগমতন্ত্রে সিদ্ধ হলে তবে এরূপ করাটা সম্ভব। তবে কি জানো হে কিশোরী, ব্যক্তি স্বার্থে প্রকৃতির সাথে এমন ছেড়খানি না করাই ভালো। আগমতন্ত্র, সেটা আবার কি? রোসো রোসো, একটু অপেক্ষা করো বলছি। হ্যাঁ রে চারি, কই রে মা, একটু চা দিয়ে যা তো মা। কিছু বাদেই চারি চা দিয়ে গেল। চায়ের পেয়ালায় হালকা চুমুক দিতে দিতে ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন, তোমরা তো জানো ভবঘুরে জীবন আমার। আজ এখানে তো কাল সেখানে, এই করেই ঘুরে চলেছি সাধু সন্ধানে। তো সেবার পথ চলতে চলতে গিয়ে উপস্থিত হলাম রঘুনাথপুর। বনের পথ ধরে চলতে চলতে গিয়ে উপস্থিত হলাম একটা পুরাতন শ্মশানে। বিকেল গড়িয়ে অন্ধকার নেমেছে, তাই শ্মশানে এই রাতটা কাটাবো বলে ধুনি জ্বালানোর কাঠ সংগ্রহ করে ধুনি জ্বালালাম। রাতের অন্ধকার যেন সব গ্রাস করল মুহূর্তেই। চারিদিকে নিস্তব্ধ, বাতাসের ঝিরিঝিরি শব্দ যেন স্পষ্ট রূপে ধরা দিচ্ছিল কানে। এমন সময় কারো একটা পায়ের শব্দে সম্বিত ফিরল আমার। কেউ যেন চাপা পায়ে এদিকেই এগিয়ে আসছে। হাঁক ছেড়ে বললাম, কে কে ওখানে? ওপার থেকে কোনো উত্তর এলো না। একবার চোখের পলক পড়তেই আমার চোখের সামনে আলোতে একটা মুখ উন্মোচিত হলো। সাদা মাটা গোছের একটা লোক আমার দিকেই আসছে।
মুহূর্তেই সে আমার সম্মুখভাগে এসে বসে পড়ল ধড়াস করে। তার মুখে কেমন যেন একটা আতঙ্কের ছাপ সুস্পষ্ট। সে কিছু বলার আগেই আমি বললাম, আরে কে আপনি? আর এত রাতে এই শ্মশানেই বা কি করছেন? ঠাকুরমশাই বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান ঠাকুরমশাই। আপনি এত উতলা হবেন না, একটু ঠান্ডায় বসে কি হয়েছে আমায় খুলে বলুন তো। ঠাকুরমশাই, আমার একটা মাত্র মামরা মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? ঠাকুরমশাই, আপনি কিছু একটা করুন, আমার মেয়েটা তা না হলে আর বাঁচবে না। আপনি ভেঙে পড়বেন না, একটু শান্ত হন। কি হয়েছে আপনার মেয়ের? আর আমি যে এখানে সেটাই বা আপনি জানলেন কিভাবে? শম্ভু একটু শান্ত হয়ে বলতে আরম্ভ করলো। আজ সকালেই ভোরের আলো ফুটতে না ফুটতেই শুনতে পেলাম কেউ একজন হাঁক পাড়ছে। বাইরে গিয়েই দেখি বৃদ্ধ গোছের একটা লোক। আমায় অবাক করে দিয়ে বলল, কোনো চিন্তা করিস নে, আজ সন্ধ্যায় একজন আসবে গ্রামের বাইরে পুরাতন শ্মশানে। তার কাছে নিজের দুঃখ বলিস, ওই পারবে তোর মেয়েকে সুস্থ করে তুলতে। আজ সকালেই ওই বৃদ্ধ এসে আপনার কথা বলতেই আমি ছুটে আসি আপনার কাছে। দয়া করে কিছু একটা করুন ঠাকুরমশাই। তাহলে কি অমর জীবন? অমর জীবনে কি তাহলে তাকে আমার কাছে পাঠিয়েছে? আচ্ছা শম্ভু, চলো চলো তো, তোমার মেয়েটাকে একটা বার দেখাটা খুব দরকার। তাই চলুন ঠাকুরমশাই, চলুন। আমি শম্ভুকে সঙ্গে করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ঘরে ঢুকতেই যা দেখলাম তাতে রীতিমতো আটকে উঠলাম। আমি দেখলাম 10-11 বছর বয়সের ছোট্ট একটা মেয়ের নিথর দেহটা পড়ে আছে। শরীরে প্রাণের স্পন্দন নেই বললেই চলে। চোখ দুটো যেন বরফের মতো সাদা, চোখের মনি যেন উবে গেছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আমি আর একটু সময় ব্যয় না করে শম্ভুকে বললাম, আচ্ছা শম্ভু, যেদিন থেকে এই ঘটনার সূত্রপাত তার পুরোটা একটু বিস্তারিত বলো তো। শম্ভু বলতে আরম্ভ করল, আমার মেয়ে বলে বলছি না ঠাকুরমশাই, মামরা মেয়ে আমার, বড্ড লক্ষ্মীমন্ত, তবে একটু চঞ্চলও বটে। এ বয়সে যা হয় আর কি। প্রতিদিনের মতো সেদিনও খেলাধুলার পর সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরল মেয়েটা। হাতে কি যেন একটা ধরে আছে মেয়েটা। জিজ্ঞাসা করতেই সে বলল, দেখো বাবা, কত সুন্দর একটা দেবী মূর্তি, আমি জঙ্গলের ভিতর এটা কুড়িয়ে পেলাম। আচ্ছা বাবা, এটা কোন দেবীর মূর্তি গো? মারে, মুখ্য সূক্ষ্ম মানুষ আমি, এত কি আর আমার জানা আছে রে মা। তবে দেবী মাত্রই মঙ্গলময়, তুই তার পূজা করিস। যা, এখন ঘরে যা। মেয়ের মুখের হাসি দেখে আমি একটু নিশ্চিন্ত হলাম। মেয়ে আমার বড্ড সাজসজ্জার সঙ্গে পূজা করল ওই দেব। তবে আশ্চর্য বিষয় কি জানেন ঠাকুরমশাই, সেদিনের পর থেকে মেয়ে আমার কেমন একটা হয়ে গেল। যে মেয়ে সারাদিন দস্যিপনায় মেতে থাকত, হঠাৎ যেন কেমন শান্ত আর অসুস্থ হয়ে পড়ল। সারাদিন বিছানায় শুয়ে থাকে, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে। আজ সকালেই ওই বৃদ্ধ এসে আপনার কথা বলতেই আমি ছুটে আসি আপনার কাছে। দয়া করে কিছু একটা করুন ঠাকুরমশাই। আচ্ছা শম্ভু, তোমাদের ঠাকুর ঘরটা যেন কোন দিকে? শম্ভু হাতের ইশারায় দেখিয়ে দিল। দেবী মূর্তিটি দেখার জন্য ঠাকুর ঘর অভিমুখে রওনা করলাম। এ কি করেছো তোমরা?
দেবী রূপে যাকে তোমার মেয়ে পূজা করেছে সে যে কোনো দেবী নয়, এ যে অপদেবী, শ্মশান ডামরি, নিম্ন শ্রেণীর কাপালিক তান্ত্রিক তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আরাধনা করেন এই দেবীর। শম্ভু, হাতে আর একটু সময় নেই, আজ রাতেই একটা উপায় করতে হবে, তা না হলে তোমার মেয়ের প্রাণ সংশয় অবশ্যম্ভাবী। একটু ভালো করে লক্ষ্য করায় আমি দেখতে পেলাম মূর্তিটা ধীরে ধীরে গাঢ় লাল বর্ণে আবৃত হচ্ছে। ওদিকে মূর্তির রং যত বৃদ্ধি পাচ্ছিল, লক্ষ্মী মেয়েটির অবস্থা তত খারাপ হচ্ছিল। সে কি? তাহলে উপায়? রক্ষা করুন, রক্ষা করুন ঠাকুরমশাই। আহা, এত ভেঙে পড়ো না, এখন আমাদের অনেক কাজ বাকি। তুমি একটা কাজ করো, এক্ষুনি 3 ঘাটের জল, 3টে হোমের উপযোগী নারকেল এবং গঞ্জ থেকে পঞ্চগব্য নিয়ে এসো। আমি ততক্ষণ যজ্ঞের আয়োজন করি। লক্ষ্য করলাম মুহূর্তেই বাইরে প্রবল বেগে ঝোড়ো বাতাস বইতে আরম্ভ করলো। আমি একবার গাত্রবন্ধন মন্ত্র দ্বারা আমার শরীর বন্ধন করে দিলাম। আমি মাতু পাগলের নাম স্মরণ করতে করতে যজ্ঞের বেদি তৈরি করছিলাম। এমন সময় অদৃশ্য একটা মেয়েলি কণ্ঠ আমার কানে ভেসে এলো। কর্কশ স্বরে এসে বলতে আরম্ভ করলো, পারবি না, পারবি না, ওকে কেউ বাঁচাতে পারবি না, কেউ না। কে তুই? আর কেনই বা এই বাচ্চা মেয়েটির এমন সর্বনাশ করতে চাইছিস? ওইটুকুনি একটা মেয়ে যে কিনা তোকে দেবী রূপে পূজা করেছে, তাকেই তুই গ্রাস করতে চাইছিস? তবে শোন, আমিও তারানাথ তান্ত্রিক। তোর মতো হাকিনি ডাকিনি অনেক দেখেছি, তাই তোকে অন্তিমবার সাবধান করছি, ওই মেয়েটিকে মুক্ত কর, অন্যথা কি করবি রে তুই, হাতির মরা? আজ রাতই হবে তোর শেষ রাত। এর মধ্যেই দেখতে পেলাম শম্ভু সব জোগাড় যন্ত্র করে চলে এসেছে। ঠাকুরমশাই, এই নিন, আপনি যা যা বলেছেন, যেভাবে বলেছেন আমি এনেছি। এরপর আমি যজ্ঞের বেদিতে পূজার সজ্জাদি, ভোগ নৈবেদ্য ইত্যাদি দিয়ে হোমের অগ্নি প্রজ্বলিত করে আমার আরাধ্যা মধুসুন্দরী দেবীর বীজ মন্ত্র আওড়াতে থাকলাম। ওম নমঃ মধুসুন্দরায়ত আবহতি স্বাহা। ওম নমঃ মধুসুন্দরায়ত আবহতি স্বাহা। মধুসুন্দরী দেবী তখনও দেখা দেননি। দেখে আমার কি মনে হলো, আমি আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে কিছুটা রক্তের অভিষেক দিলাম যজ্ঞের আগুনে। মুহূর্তেই আগুনটি ধপ করে বিরাট আকার ধারণ করল। তারানাথ, মাগো, তুমি এসেছো মা? ছেলের বিপদে মা কি না এসে থাকতে পারে রে? মাগো, পথ দেখাও মা। এই অসহায় পিতার নিষ্পাপ বাচ্চা মেয়েটির জীবন সংকটে মাগো। ও এই ব্যাপার চিন্তা করিস না, একটা পঞ্চগব্য সংস্করণের বীজ মন্ত্র পাঠ করে যজ্ঞে আগুনে আহুতি দে, আর 1 ঘটি গাভীর দুধ দিয়ে মূর্তিটিকে স্নান করিয়ে মূর্তিটিকে বিসর্জন দিয়ে দিস, সব ঠিক হয়ে যাবে। বলেই দেবী অন্তর্ধান হলেন।
তার কথা মতো পঞ্চগব্যটির সস্তানের বীজ মন্ত্র পাঠ করে আহুতি দিলাম। দেখলাম আকাশের কালো মেঘটা নিমিষেই কেটে গেল। বুঝলাম মা তার কথা রেখেছে। মেয়েটি আস্তে আস্তে উঠে বসল। মেয়েটির মুখে আবার সেই দুষ্টুমির হাসি। কে বলবে এই মেয়েটি কিছুক্ষণ আগেও মৃত্যু পথগামী ছিল। সে আমায় বলল, ও দাদু দাদু, তুমি কে গো? তুমি কি আমাকে দেখতে এসেছো দাদু? হ্যাঁ রে মা। দেখলাম তারানাথ যেন এখনো সেই মেয়েটির পাশেই বসে আছেন। একটু কাশি দিয়েই বললাম, বুঝলেন ঠাকুরমশাই, আজকের গল্পটা কিন্তু সত্যিই চমৎকার, গায়ে কাটা দিচ্ছে। কি বলো বিভূতি? তা যা বলেছ। গল্প তো হলো, চলো চলো বেরিয়ে পড়া যাক, তা না হলে আবার বৃষ্টি নামলে মহা মুশকিল হবে।